আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প বন্দি আত্মার কাহিনী। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল। কথা হচ্ছিল প্রেত তত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পশারও যে আছে, নিজের মুখে এই কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে, আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছুই নয়। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে, ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝবো না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাথের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হল। ফুটপাথের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললেন, আরে উনি বারান্দার উপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর বৈঠকখানায় তক্তাপোষের উপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলো। পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহটার উপর গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু ওই দেহের ভেতরের অবস্থা বেশ ভয়াবহ, এ আমি বেশ বুঝতে পারছি। অনন্তবাবু, এর মৃত্যুর আর দেরি নেই। কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে তো আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করব? আমার পরীক্ষার ভুল হতে পারে। দাঁড়ান, ডক্টর পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, না না, কোনো আশা নেই। মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা পড়বেন। অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখনই তারে খবর দিন। ঠিকানাও জানি, তারও যেন করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন যে সুরেন এখনই মারা পড়বেন। হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয় নেই। সমস্ত ঝুঁকি আমাদেরকেই সামলাতে হবে। তো মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন না, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, না না, অসম্ভব। এতক্ষণে মৃত্যু ওর দেহের ভিতরে প্রবেশ করেছে, উনি মারা পড়লেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আচ্ছা, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারে অসম্ভব? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেন? আমিও হতভম্বের মতন অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা জানেন তো? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগ নিদ্রা। হ্যাঁ, জানি। আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে। কিন্তু তার কথা আপনি এখন কেন বলছেন? আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে ফল কি হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে হ্যাঁ,
তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে। সেটা যে কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপর বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন। তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরেই তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, 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 সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোন রকম ভাবান্তরই হল না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, স্বাভাবিক কণ্ঠে জবাব এলো, কি তোমার কি কষ্ট হচ্ছে? না, তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, সুরেন, 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 সুরেন। তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি ঘুমো, কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে। সুরেন, সাড়া দেব, সাড়া দেব। এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবুর দুই চোখ মুদে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব। তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো, আসবো। যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আসছি। পরদিনের সকাল। বহুকাল ধরেই প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথাই বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানার সমস্ত জানালা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, না, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাসও নেই। কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে।
অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু কোন উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে। তাঁর দুই চোখ মোদা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারে এর সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলে মেয়েরা আসুক। সে কি, ততক্ষণে দেহের অবস্থা কি হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, 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 সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ আবার বললেন, ওহ, কি আশ্চর্য, মরা কখনো কথা কয়? সুরেন, সুরেন, আমি ডাকছি। সুরেন, সাড়া দাও, সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেন বাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জিভখানা করছে যেন ছটফট ছটফট। সুরেন, সুরেন। সুরেন বাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলোই বেরুল। আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেন বাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোন গিরি গুহার অতলতার ভিতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন। তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না, না, আমি ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, এখন আপনার কোনো বক্তব্য আছে? না। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভিতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে, এটা ধারণার অতীত। এ তো কোনো মানুষের কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু যে ধ্বনি আসছে সেটা তো সুরেনেরই গলার ভিতর থেকে। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখন ঘুমিয়েই থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আরেকবার আপনাকে ডাকবো। আসবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন।
তার নাম হৈমবতী। ক্রন্দন ধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলাম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার 2 ছেলে ও 1 মেয়ে। সকলেরই চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত চোখে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যান ও মগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমন ভাবেই আছে। হৈমবতী গতকালও এসেছেন। হিসেব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই এবছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর পায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও তা একটু পচেনি বা ফুলেও ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন, হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। তাহলে সুরেনকে আরেকবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভিতরে জাগলো কাঁপন। মৃতদেহের উপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, 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 সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন, তাহলে তুমি সত্যি বেঁচে আছো? তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো? কথা কও, কথা কও সুরেন, 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 কথা কও। আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে তুমি বেঁচে আছো? এই তো তুমি বেঁচে আছো। এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, দেখো একবার দেখো, আমরা সবাই এসেছি। হৈম, 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 স্থির হও, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। দাঁড়াও, দাঁড়াও। সুরেন, সুরেন, হৈম তোমাকে ডাকছে। সুরেন, ডেকে লাভ নেই। আমার
তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা কইছো কেমন করে? মৃত দেহের ভেতরে বন্দী হয়ে আছি। বন্দি কেন? কেন বন্দি কেন তুমি? যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপরের শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং টকটকে লাল হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, আর কেন তোমার জন্য এই কদিন সুরেনকে আমি যৌবনিদ্রা আচ্ছন্ন করে রেখেছি। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হনুবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন, অনন্তবাবু, 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 আমাকে দয়া করুন অনন্তবাবু। উনি এই অবস্থায় থাকলে আমার সুখ। মনে করবো আমি বিধবা নই। অনন্তবাবু, অনন্তবাবু, দয়া করুন, দয়া করুন। বেশ মা, তবে তাই হোক। আরো কিছুদিন এইভাবে থাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করবার করব। তবে মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রাণ মন সব হাঁপিয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও। এখন এখন বাইরে বেরোতে পারলেই আমি বাঁচি। আমারও ইচ্ছা। চলুন চলুন, আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তাপোষে। তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যেই এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পায় না। কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে ভীষণ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরো নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছে সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান হল। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেন্দ্রবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তাঁর ভাবভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখিয়ে তিনি বললেন,
সব শেষ হয়ে গেল, সব শেষ, সব শেষ। কান্না শুনছেন? হ্যাঁ, কিন্তু ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙবো, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এইরকম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয়? প্রথম ইচ্ছা শক্তিরও সীমা আছে। ও, এই জন্যই কি আমাদের ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আবার ডাক্তার ঘোষকেও। তারপর একটা কথা কি জানেন, আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার পথের বাধা। এক মস্ত বড় অপরাধ। এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও যতদিন কষ্ট ভোগ করছে। না 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 না, আর নয় আর নয় আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এ ব্যাপারের উপরে আজকেই জবনিকা ফেলে দেব। কারুর মিনতি, কারুর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আসুন, আপনারা গোড়া থেকেই যখন সঙ্গে আছেন, তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হল। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, 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 সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইল। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিসার, নিষ্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগল। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি ডাকছি। সুরেন, সুরেন। আরো 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে তবে কি আমি ব্যর্থ হব? ব্যর্থ হব আমি? সুরেনের আত্মা কি এখানে নেই? না 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 না, তা হতে পারে না, হতে পারে না। যোগন নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা অন্যরকম হতো। সুরেন, 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 জাগো, জাগো, তোমার যোগ নিদ্রা ভঙ্গ হোক। সুরেন, সুরেন। এইবারে উন্মুক্ত দন্ত কণ্ঠকিত মুখবিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিহ্বাখানা। সুরেন, সুরেন। উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিনও শোনেনি এমন আর্তনাদ। ছেলে মেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদেরও অবস্থা শোচনীয়। সুরেন, সুরেন, শান্ত হ ভাই, শান্ত হ, শান্ত হ ভাই। শান্ত হব। তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর
ছটফট করছি। মৃত্যুর পরেও এ কি শাস্তি! আর কেন কেন আমাকে মুক্তি দাও, মুক্তি আজকের স্বর আরো বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলাম, তোমাকে মুক্তি দিলাম সুরেন। ভেঙে যাক তোমার যোগনিদ্রা, ভেঙে যাক। পর মুহূর্তেই অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তাপোষের উপরে পড়ে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল, এবং তার চারদিক দিয়ে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরল বিবর্ণ ধারা। বিষম পুঁতি গন্ধে ঘরের বদ্ধ বাতাস বিষাক্ত। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলো। গল্পটি কেমন লাগলো জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে এবং অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে এই গল্পটি ছড়িয়ে দিন। ধন্যবাদ।